যখন বলছেন যে আপনি প্রধানমন্ত্রী হবেন কিনা, তখন উনি জবাব দিয়েছেন এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটির মাস্টার মাইন্ডকে, সেটি নিয়ে কিন্তু রাজনীতির মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আজকে আপনাদের সামনে আলোচনায় হাজির হয়েছি আমি বিপ্লব দে পার্থ। আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি জানেন প্রায় 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলাকে আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটি আজ ভোরে প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি, 17 বছর আগের ঘটনা, 15 বছর আওয়ামী লীগের শাসনামল, নির্বাচন, জামায়াত, জুলাই এবং আওয়ামী লীগ নিয়ে সার্বিকভাবে তিনি কিন্তু তুলে ধরেছেন। সামনে নির্বাচন কিভাবে হবে, সেখানে মনোনয়ন কিভাবে হবে, বিএনপি কি ধরনের প্রার্থী খুঁজতে চায় এবং কিভাবে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেটির মোটামুটি একটি ধারণা তিনি সেখানে তুলে নিয়ে এনেছেন। একটি বিষয় লক্ষণীয়, ওনার সাক্ষাৎকারে উনি কিন্তু প্রতিপক্ষকে কটাক্ষমূলক কথা বলেনি, প্রতিশোধের কথা বলেনি, করেছেন গঠনমূলক আলোচনা এবং করতে চান এমন একটি বাংলাদেশ যেটি হবে হিংসামুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ। আর এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার যিনি বাংলা বিভাগের সম্পাদক এবং আরেকজন সিনিয়র রিপোর্টার। এই সাক্ষাৎকার নিয়েই আজকের আমার আলোচনা। তিনি আলোচনায় বলেছেন যে আমাদের রাজনীতিটা হতে হবে প্রতিযোগিতামূলক, কিন্তু সেটি যেন হয় নীতিনিষ্ঠ এবং ভদ্রতার মধ্যে। এই যে উনি একটি নতুন রাজনীতির সূচনা করেছেন, সেটি কিন্তু অত্যন্ত প্রশংসাজনক। সেটি কিন্তু এক বাক্যে ওনার শত্রুও সেটি কিন্তু বিশ্বাস করবে। আরেকটি বিষয়, সাংবাদিক যখন বলছেন যে আপনি প্রধানমন্ত্রী হবেন কিনা, তখন উনি জবাব দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হব কিনা বা প্রধানমন্ত্রী তো হতে পারবো কিনা, কিন্তু সেটি আমার একার বিষয় নয়, সেটি আমার দলীয় ফোরাম রয়েছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তে আসতে হবে, পরিণত সিদ্ধান্তে। তাহলে দেখেন, যার কথায় বিএনপির তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে সকলেই কিন্তু এক, তিনিই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু সেই নিয়ন্ত্রণটা করেন, কিন্তু সেইখানে তিনি বলছেন গণতন্ত্রের কথা। অর্থাৎ উনি প্রধানমন্ত্রী হবেন কিনা দলের ভিতরের সিদ্ধান্তই কিন্তু তিনি হতে পারবেন। তাহলে এইটাই বার্তা দিচ্ছে যে আপনি গণতন্ত্র বলছেন, সেই গণতন্ত্রটা আপনার দলের মধ্যে চর্চা করতে হবে। আসলে এটিও একটি প্রশংসার দাবিদার বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমাদের কিন্তু অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, প্রায় 63 জন শিশু কিন্তু তাদের জীবন দিয়েছে, অসংখ্য মা বাবার বুক খালি হয়েছে। এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটির মাস্টার মাইন্ডকে, সেটি নিয়ে কিন্তু রাজনীতির মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিছু কিছু দল বলে তারা মাস্টার মাইন্ড, অনেক দল আর বলছেন তাদের মাস্টার মাইন্ড। এই যে মাস্টার মাইন্ডের প্রতিযোগিতা, সেই মাস্টার মাইন্ডের প্রতিযোগিতায় আজকে জনাব তারেক রহমানের একটি বক্তব্য, তিনি বলেছেন যে বিবিসি বাংলাকে, যে গণ অভ্যুত্থান যে হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কোনো একক ব্যক্তি বা কোনো এক দল নয়, সেটি কারা, সেটি হচ্ছে সামষ্টিক জনগণের কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনগণ, যারা শহীদ হয়েছেন তারা, সকল স্টেক হোল্ডার, যারা পানি দিয়েছেন আন্দোলনকারীরা তারা, অর্থাৎ সামগ্রিকভাবে সকল জনগোষ্ঠীকে তিনি কিন্তু মাস্টার মাইন্ড বলেছেন। এটি একটি কারণ যে আপনি মাস্টার মাইন্ডকে নিয়ে যে তর্ক বিতর্ক, সে তর্ক বিতর্ক কিন্তু জুলাই অভ্যুত্থানের যে ঐক্য, সেটা কিন্তু ফাটল ধরানোর একটি অপচেষ্টা। সুতরাং সেই অপচেষ্টা থেকে বের হয়ে এসে তিনি বলেছেন যে এটি জনগণের আন্দোলন, জনগণের অভ্যুত্থান, ছাত্র শিক্ষক সকলের অভ্যুত্থান,
এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে জনগণই। এই দীর্ঘ আলোচনায় জনাব তারেক রহমানের মুখ থেকে কোনো নেতিবাচক শব্দ কিন্তু উচ্চারিত হয়নি। এটি নেতিবাচক শব্দের যে উচ্চারণ হয়নি, এটির দ্বারা প্রমাণ করে যে উনি ইতিবাচক একটি বার্তা দিচ্ছেন। যে বার্তাটি বর্তমান সমাজের যারা ছাত্র সাধারণ মানুষ, তারা কিন্তু যে নেতিবাচক কথা, মানুষকে দোষারোপের যে রাজনীতি, সেটি কিন্তু পছন্দ করেন না। মানুষ চায় ইতিবাচকভাবে কিভাবে সমালোচনা করা যায়, ইতিবাচকভাবে কিভাবে গঠনমূলক কথাবার্তা বলা যায়, ইতিবাচকভাবে কিভাবে রাজনীতির ভুলগুলো তুলে ধরা যায়, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ চায়। এই আলোচনায় তিনি কিন্তু একেবারে সূক্ষ্মভাবে সেই বিষয়গুলো কিন্তু উনি খেয়াল করে কিন্তু আলোচনা করেছেন। কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কারো প্রতি কিন্তু তিনি আক্রমণাত্মক কথা বা নেতিবাচক কথা বলেনি, যেটি ভবিষ্যৎ রাজনীতির, ভবিষ্যৎ বাংলাদেশের যে পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনকে কিন্তু ইঙ্গিত দেয়। আমার মনে হয় ওনার এই আলোচনায় সেটি উঠে এসেছে। এটি অবশ্যই ওনার যে দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, মেধা এবং 17 বছরের যেই চর্চা, আমি বলবো রাজনীতি নিয়ে উনি চর্চা করেন, সেই চর্চারই একটি ফলাফল হচ্ছে আজকের এই টক শোতে উনি যে বলেছেন যে উনি নেতিবাচক বা কারো ব্যক্তিমূলক কোনো সমালোচনা তিনি কিন্তু করেননি এবং করতেও চান না। আজকে আমরা দেখেছি যে বিবিসি বাংলার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে যারা উপস্থাপক প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের বিষয়ে আপনার মতামত কি, এবং একসময় আপনার জোট ছিল জামায়াতের যে 71-এর বিষয় নিয়ে যে তার প্রশ্ন রয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একজন নেতা চাইলে হুট করে অনেক কিছু বলতে পারতেন। উনি বলেছেন, দেখেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। আদালত রয়েছে, আদালত তাদের কার্যক্রম হবে কি হবে না সেটি সিদ্ধান্ত নেবে। জনগণ সেটি সিদ্ধান্ত নেবে তাদের ভোটের মাধ্যমে। তিনি এও বলেছেন যে আওয়ামী লীগের যারা বা আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগার যারা এই ঘটনাগুলো, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, 17 বছর যে গুম খুনের সাথে যারা জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু কেউ বিচারের বাইরে যাবে না, অর্থাৎ বিচারের মুখোমুখি সকলকেই হতে হবে। তিনি সেটিও বলেছেন যে আইনের শাসন কিন্তু সেটি হবে, সেটি কিন্তু তিনি তার বার্তায় বলেছেন। আবার জামাতের বিষয় যেটি, সেখানেও তিনি ওনার অত্যন্ত সুন্দর, সেটি বলেছেন যে জনগণই বলে দিবে যে ওনারা ওই 71-এর ঘটনা নিয়ে ওনাদের বক্তব্য কি, ওনারা জনগণ চায় কিনা, জনগণ বলবে যে 71-এর বিষয়টি মীমাংসিত কিনা, 71-এ তাদের ভূমিকা কি ছিল, সেটি কিন্তু জনগণের হাতে। কেউ কিন্তু কোনো কিছুর দায় এড়াতে পারে না। সুতরাং এই যে রাজনীতির যে উনি চর্চা করছেন, আমি মনে করি সেটি একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। আরেকটি বিষয়, উনি কিন্তু টক শোতে অনেকটা একেবারে ইমোশনালি হয়ে গেছিলেন, যে উনি বলছেন যে আমি 17 বছর পূর্বে যে 1/11-এর সময় আমার উপর যে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, আমি চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলাম, কিন্তু সেই সময় আমি আমার ছোট ভাই খোকোকে দেশে রেখে এসেছিলাম, আমার সুস্থ মাকে দেশে রেখে এসেছিলাম, আমার স্মৃতি বিজড়িত, আমার 2 ভাইয়ের সন্তানদের স্মৃতি বিজড়িত, আমার পিতার স্মৃতি বিজড়িত আমাদের ঘরটি রেখে এসেছিলাম। কিন্তু 15 বছরের শাসন আমলে যে স্বৈরাচারী সরকার, সেই সরকার আমাদের সেই স্মৃতিটুকুও কিন্তু ধ্বংস করেছে। আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, আমি যেতে পারিনি, আমার মা অসুস্থ হয়েছে, দীর্ঘদিন বিনা কারণে কারাগারে ছিল। যে সেই বিষয়গুলো তিনি বারবার বলছেন যে আমি 17 বছর লন্ডনে থাকলেও
আমার মনটা ছিল বাংলাদেশে। আমি শারীরিকভাবে লন্ডনে উপস্থিত ছিলাম, বাট আমার মন, আমার সবকিছু ছিল কিন্তু বাংলাদেশে। এই যে একটি ব্যক্তি হাজার হাজার মাইল দূরে থেকে জনগণের আস্থা অর্জন, ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যায়ে সকল নেতাদের সমন্বয় করা, দলীয় শৃঙ্খলা রক্ষা করা, বিএনপির মতো একটা বড় দলকে এগিয়ে নিয়ে যাওয়া, দূর থেকে একটি স্কাইপি একটা ছোট্ট রুম থেকে যিনি সারা বাংলাদেশকে পরিচালনা করেছেন, আমার মনে হয় ওনার মধ্যে দেশ পরিচালনার জন্য শতভাগ যোগ্যতা, দক্ষতা এবং যে সকল গুণ থাকা প্রয়োজন সবগুলো গুণ কিন্তু তার মধ্যে আছে। আপনি দেখেন 5ই আগস্ট পরবর্তী সময়ে, এর আগে ওনার বক্তব্য মিডিয়ায় প্রচার কিন্তু নিষিদ্ধ ছিল। 5 তারিখের পরে আজ পর্যন্ত যেই বার্তাগুলো উনি দেশের মানুষের প্রতি, দলীয় নেতাকর্মীদের প্রতি বা বিভিন্ন অনুষ্ঠানে দিয়েছেন, সেখানে একটি ওয়ার্ডও কিন্তু তিনি বিতর্কিতভাবে বলেননি। এমনভাবে বলেছেন কারো যেন মনে আঘাত না লাগে, কষ্ট না পায়। উনি কিন্তু সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা এবং গবেষণা করে কিন্তু কথা বলেন। ওনার এতগুলো বক্তব্যে একটি ভুলও কিন্তু কোনো রাজনীতিবিদ ধরতে পারেনি। আপনি দেখেন অনেক রাজনীতিবিদরা কথা বলতে গিয়ে ভুল কথা বলছেন, সেই বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে, আবার ক্ষমা চাচ্ছেন, কিন্তু ওনার যে দক্ষতা, ওনার যে পরিপক্কতা, সেটি কিন্তু ওনার এই বক্তব্যগুলোতে কিন্তু ফুটে উঠেছে। আমি সর্বশেষ আরেকটি বিষয় দিয়ে কথা বলে আমার এই আজকের এই আলোচনাটা শেষ করব। সেটি হচ্ছে, দেখুন তরুণরা কি চায়, তরুণরা কোন দেশ গড়তে চায়, সেটি যদি রাজনৈতিক নেতারা বুঝতে না পারেন, রাজনৈতিক নেতারা তাদের চোখ, তাদের মনের ভাষা যদি বুঝতে না পারেন, তবে সামনের যেই পথ, সেই পথটি কিন্তু কঠিন হবে। এটি কিন্তু একেবারে সত্য। সে কারণে ওনার বক্তব্যে কিন্তু উনি বলেছেন যে বিএনপি যাদেরকে সামনে মনোনয়ন দিবেন, এমন ব্যক্তিদেরকে তিনি মনোনয়ন দিবেন যে ব্যক্তি দলীয় নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত থাকবে, সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকবে, তরুণদের কথা বলতে পারবে, তরুণদের সাথে মিশতে পারবে, তরুণ মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবে, তাদের আশা আকাঙ্ক্ষা মেটানোর, তাদের মনের কথা জানার, মনের কথা বলার সুযোগ থাকবে। সেই মানুষকে কিন্তু তিনি মনোনয়নের কথা বলছেন, এবং সেই মানুষকে কিন্তু মনোনয়ন দিলে বিএনপি হয়তো সামনের নির্বাচনে অবিসম্ভাবীভাবে জিততে পারে। তাহলে এই যে পুরা আলোচনায় এটি সারমর্ম আমরা পাই, সেটি হচ্ছে যে নতুন বাংলাদেশ হবে, সেটি হবে বৈষম্যহীন, এবং সেই বাংলাদেশে সকল ধর্ম, গোত্র, সকল মানুষের অংশগ্রহণ থাকবে, সকলেই থাকবে নিরাপদ। এবং আমি মনে করি এই যে একটি পজিটিভ বার্তা মানুষের মাঝে যে এসেছে, এই পজিটিভ বার্তার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। আজকের আলোচনা এখানেই শেষ করব। পরবর্তী কোনো এপিসোডে আমরা আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।